স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর পলিটিক্স পড়াচ্ছি চ্যাপ্টার 8। আজকে দেখবে চ্যাপ্টার 8 আর পার্ট 8 এ দেখবে আজকে ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতি ও সংসদীয় অথবা রাষ্ট্রপতি শাসিত। এইটা ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃতি কি, ভারত কি সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত, কি প্রকৃতি সেটা আজকে পড়াবো। দেখো, ভারতীয় শাসন ব্যবস্থায় সংসদীয় বলার কারণ কি। দেখো, ভারতীয় শাসন ব্যবস্থা প্রকৃতিগতভাবে রাষ্ট্রপতি শাসিত অথবা সংসদীয়, এই প্রশ্নকে কেন্দ্র করে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে বাদানুবাদের অন্ত নেই। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে যারা মনে করেন তাদের যুক্তি হলো, এক হচ্ছে রাষ্ট্রপতির নিয়ম, যারা বলছে সংসদীয় শাসন ব্যবস্থা ভারতে তারা কি বলে, রাষ্ট্রপতির নাম সর্বস্ব শাসক। সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো একজন নাম সর্বস্ব বা নিয়মচাত্রিক শাসকের উপস্থিতি। ব্রিটেনের রাজা বা রানীর মতো ভারতের রাষ্ট্রপতিও নিয়মচাত্রিক রাষ্ট্রপ্রধান। তত্ত্বগতভাবে তার হাতে নানা প্রকার গুরুত্বপূর্ণ ক্ষমতা অর্পণ করা হলেও বাস্তবে ক্যাবিনেট, বিশেষত প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি শাসন কার্য পরিচালনা করেন। ব্রিটেনের রাজা বা রানীর মতো রাষ্ট্রপতির নামে যাবতীয় কার্য ক্যাবিনেট তথা মন্ত্রিসভা কর্তৃক সম্পাদিত হয়। দুই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের অনুপস্থিতি। ব্রিটেনের মতো ভারতে ক্ষমতা স্বতন্ত্রকরণীতি গৃহীত হয়নি। এখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী আইনসভার সদস্যদের মধ্যে নিযুক্ত হন। বি, একজন মন্ত্রী শাসন বিভাগের অন্তর্ভুক্ত হয়েও আইনসভার সদস্য হিসেবে যাবতীয় কার্য সম্পাদন করেন। সি, রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। ডি, অক্ষমতা, সংবিধান ভঙ্গ কিংবা দুর্নীতিমূলক আচরণের কোনো অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন, তবে তা করতে হলে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ভোট দানকারী সদস্যের 2/3 ভোটাধিক্যে অপসারণের প্রস্তাবটি গৃহীত হওয়া প্রয়োজন। 3 হচ্ছে মন্ত্রিসভা গঠনের নিম্নকক্ষের প্রধান ভূমিকা। ভারতের মন্ত্রিসভা গঠনে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনে লোকসভার যে দল বা মোর্চার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা মোর্চার নেতা বা নেত্রীকে মন্ত্রিসভা গঠনের জন্য রাষ্ট্রপতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী সম্ভাব্য মন্ত্রীদের যে তালিকা রাষ্ট্রপতির কাছে পেশ করেন, রাষ্ট্রপতি তা মেনে নিতে বাধ্য হন। 4 হচ্ছে মন্ত্রিসভার দায়িত্বশীলতা। ভারতে সরকারি নীতি ও কার্যাবলীর জন্য মন্ত্রিসভাকে পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। ভারতে মন্ত্রীদের প্রধান 3 ধরনের দায়িত্ব পালন করতে হয়। এক হচ্ছে লোকসভার কাছে যৌথ দায়িত্ব, বি, মন্ত্রী সভার ঐক্য সংহতি রাখার দায়িত্ব এবং সি হচ্ছে রাজনৈতিক দায়িত্ব। দেখো, প্রথমে সরকারি নীতি নির্ধারণ কিংবা সিদ্ধান্ত গ্রহণের জন্য যেসব মন্ত্রীকে যখন যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয় তখন সেই দায়িত্বকে বলা হয় যৌথ দায়িত্ব। অনুরূপভাবে এরকম দায়িত্ব থাকার ফলে কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভার অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করে, কারণ যৌথ দায়িত্ব তারা আছে। হচ্ছে মন্ত্রিসভার আলাপ আলোচনার সময় কোনো বিষয়ে মন্ত্রীদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কিংবা আলোচনার সময় কোনো মন্ত্রী অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একবার সিদ্ধান্ত গৃহীত হবার পর কোনো মন্ত্রী সেই সিদ্ধান্তের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এরূপ দায়িত্বকে মন্ত্রিসভার ঐক্য সংহতি রক্ষার দায়িত্ব বলা হয়। সে হচ্ছে প্রতিটি দপ্তরের কাজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্লামেন্টের কাছে দায়ী থাকেন। এরূপ দায়িত্বকে রাজনৈতিক দায়িত্ব বলা হয়। যে কাজের জন্য দায়িত্ব তাকে নিতে হয় তার দায়ভার। 5 আইন বিভাগ ও শাসন বিভাগের নিবিড় সম্পর্ক। ব্রিটেনের মতো ভারতেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি, তাই এখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতৃবৃন্দ মন্ত্রিসভার সদস্য হয়। মন্ত্রিসভা যেসব কার্য সম্পাদন করে তার পেছনে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকে। মন্ত্রীগণ আইনসভাকে যেমন নিয়ন্ত্রণ করেন তেমনি আইনসভাও মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। হচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্ব। ব্রিটিশ পার্লামেন্টের মতো ভারতীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। তত্ত্বগতভাবে তিনি অন্যান্য মন্ত্রীদের সমমর্যাদা সম্পন্ন হলেও কার্যত তার নির্দেশ ও পরামর্শ করে রাষ্ট্রপতি দেশের শাসন কার্য পরিচালনা করে থাকেন। সাথে বিরোধী দলের অবস্থিতি। সংসদীয় গণতন্ত্রের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আইনসভায় শক্তিশালী বিরোধী দলের অবস্থিতি। ভারতে বিরোধী দলগুলি রাজনৈতিক স্বাধীনভাবে সরকারি নীতি ও কার্যকলাপের সমালোচনা করে সরকারকে সংযত থাকতে বাধ্য করে। বিরোধী দলগুলি থাকার জন্য সরকার স্বৈরাচ্যুত হতে পারে না। তবে এই কথা সত্য যে নবম লোকসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলগুলি অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু নবম লোকসভা নির্বাচন 1989 পর থেকে ভারতের বিশেষ কোন একটি রাজনৈতিক দলের একাধিপত্য বিনষ্ট হয়েছে। এইভাবে সংসদীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ভারতে পরিলক্ষিত হয় বলে ভারতের শাসন ব্যবস্থাকে সংসদীয় শাসন বলে চিহ্নিত করা যেতে পারে। কিন্তু এখন আবার নতুন করে কিন্তু স্ট্রংলি ভাবে আবার চেষ্টা পাল্টে গেছে। এখন কিন্তু ভারতে এখন যারা শাসন করছেন তারা কিন্তু একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, যেমন বিজেপির এখন কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
দেখো, ভারতীয় শাসন ব্যবস্থায় মিশ্র শাসন ব্যবস্থা বলার কারণ, মিশ্র কেন বলার কারণ, ভারতে মিশ্র শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে যারা মনে করেন তারা উপরিক্ত যতগুলি যুক্তিগুলিকে খণ্ডন করে প্রমাণ করতে চান যে প্রকৃত অর্থে ভারতের সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয়নি। নিজেদের বক্তব্যের সমর্থকরা যারা যেসব যুক্তি বলেছেন তারা হচ্ছে রাষ্ট্রপতির নাম সর্বস্ব শাসক নন, কারণ রাষ্ট্রপতির নাম সর্বশাসক বলা হলো জরুরি অবস্থা থেকে শুরু করে বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে কিছু অত্যাধিক ক্ষমতা দেওয়া আছে। যেমন দেখো, সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো একজন নাম সর্বস্ব বা নিয়ন্ত্রী রাষ্ট্রপ্রধানের উপস্থিতি। তত্ত্বগতভাবে ব্রিটেনের রাজা বা রানী দেশের যাবতীয় ক্ষমতার অধিকারী হলো বাস্তবে তিনি জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল অর্থাৎ একজন নিয়মতান্ত্রিক শাসক মাত্র। কিন্তু ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নীতি নির্ধারণ ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ। তাছাড়া প্রয়োজন বোধে তিনি রাজ্যপালদের মাধ্যমে বিশেষ বিশেষ রাজ্য সরকারের পতন ঘটিয়ে দেশের মধ্যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারেন। এক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতির মতোই তিনি অসীম ক্ষমতার অধিকারী। ভারত কিন্তু ব্রিটেনের মধ্যে এখানেই আলাদা। ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল, কিন্তু ভারতে কিন্তু তা নয়। রাষ্ট্রপতির কিছু অনেক কিছু ক্ষমতা আছে, বিশেষ করে জরুরি অবস্থার ক্ষমতা। কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 74-1 নং ধারাটি পরিবর্তন সাধন করে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে এবং রাষ্ট্রপতি এই মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কার্য সম্পাদন করতে বাধ্য থাকবেন। অবশ্য 44তম সংবিধান সংশোধনের ফলে বর্তমান রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ কাজ করতে বাধ্য হলো তিনি মন্ত্রিসভাকে প্রদত্ত পরামর্শ পুনর্বিবেচনার জন্য বলতে পারেন। তিনি কিন্তু বাধ্য, ভালো কথা, কিন্তু তিনি যদি মনে করেন যে না এটা ঠিক নয় তখন কিন্তু আবার তিনি পুনর্বিবেচনার জন্য বলতে পারেন। মন্ত্রিসভা পরামর্শ পুনর্বিবেচনার পর রাষ্ট্রপতির কাছে পুনরায় তা প্রেরণ করলে সেক্ষেত্রে তিনি সেই পরামর্শ মেনে নিতে বাধ্য হন। রাষ্ট্রপতি একবার পাঠিয়ে দিতে পারে যে না এটা পুনর্বিবেচনা করো, কিন্তু তারপরে আবার যদি তারা পুনর্বিবেচনা করে সেই বিল নিয়ে যায় তখন রাষ্ট্রপতি আইন সই করতে বাধ্য হন আর কি। ব্রিটেনের পার্লামেন্টের দায়িত্বশীল কোনো মন্ত্রী স্বাক্ষরযুক্ত কোনো দলিল রাজা বা রানীর সম্মুখে উপস্থাপন করা হলেই কেবল তিনি তার উপর স্বাক্ষর প্রদান করে আদেশ জারি করতে পারেন। কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্দিষ্ট করে দেন কিভাবে তার নামে আদেশ প্রকাশিত এবং কার্যকর হতে পারবে। এদিক থেকে বিচার করে বলা যায় ব্রিটেনের রাজা বা রানীর ক্ষমতার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা তুলনা করা যায় না, বরং অনেকাংশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে তুলনীয়। মানে ভারতের রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে। মন্ত্রী পরিষদ কর্তৃক পার্লামেন্টের নিয়ন্ত্রণ, সংসদের শাসন ব্যবস্থা, আইন বিভাগ ও শাসন বিভাগ একে অন্যকে নিয়ন্ত্রণ করতে কিন্তু ভারতের পার্লামেন্টের সার্বভৌমত্ব তত্ত্বগতভাবে স্বীকৃত লাভ করলেও কার্যক্ষেত্রে পার্লামেন্টের সার্বভৌমত্ব ক্যাবিনেটের সার্বভৌমত্বে রূপান্তরিত হয়েছে, কারণ শাসক দল বা মোর্চার প্রভাবশালী নেতৃবৃন্দ ক্যাবিনেটের স্থান লাভ করার ফলে পার্লামেন্টের দল বা মোর্চার সদস্যরা সাধারণত তাদের মতামত অবজ্ঞা বা উপেক্ষা করতে পারেন না। তিনি হচ্ছে গণতান্ত্রিক অধিকার সমূহ কার্যত মূল্যায়ন। অনেকের মতে সংসদীয় শাসন ব্যবস্থায় জনগণকে গণতান্ত্রিক অধিকার সমূহ প্রদান করা এবং সেগুলিকে কার্যকর করা একান্ত প্রয়োজন। ভারতীয় সংবিধানে নাগরিকদের বহু মূল্যবান অধিকার প্রদান করা হলেও ভারতীয় নাগরিকরা ব্রিটিশ নাগরিকের মতো অধিকার ভোগ করতে পারেন না। ব্রিটেনে বন্দী প্রত্যক্ষীকরণ, হেভিয়াস কর্পাস, বন্দী প্রত্যক্ষীকরণ আইন ব্যক্তি স্বাধীনতার সর্বপ্রধান রক্ষা কবচ, কিন্তু ভারতের নাসা, এসমা, কোফে পোসা প্রভৃতি অগণতান্ত্রিক আইন প্রয়োগ করে সরকার শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের অজুহাতে বিনা বিচারে নাগরিকদের আটক রাখতে পারে। ফলে নাগরিক অধিকারগুলি মূল্যহীন হয়ে পড়েছে বলে অনেকের অভিযোগ। এই যে বন্দী প্রত্যক্ষীকরণ মানে বন্দীকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, এটা হচ্ছে বন্দী প্রত্যক্ষীকরণ। কিন্তু ভারতে এমন এমন আইন আছে যেমন নাসা, এসমা, কোপে পোষা প্রভৃতি অগণতান্ত্রিক, এখানে কিন্তু বন্দী প্রত্যক্ষীকরণ মানা হয় না। 4 হচ্ছে শাসন বিভাগের স্বৈরাচারিতা। অনেকের মতে ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রে এখনো আইনের প্রাধান্য লক্ষ্য করা যায়, কিন্তু ভারতে শাসন বিভাগের ক্ষমতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে বিচার বিভাগে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কোনো ব্যবস্থা যথাযথভাবে করা হয়নি। এমনকি প্রতিষ্ঠিত রীতি, ন্যায় নীতি এবং জনমতের প্রতি ব্রিটেনের মন্ত্রিসভা যতটা শ্রদ্ধাশীল, ভারত সরকার ততটা নয়। জীবন বীমা কর্পোরেশনের দুর্নীতি সংক্রান্ত তদন্তে চাগলা কমিশন এবং ভিভিয়ান বসু কমিশনের রায় ভারত সরকার অগ্রাহ্য করেছিল। ব্রিটেনে এই ধরনের স্বৈরাচার এখনো সম্ভব নয়। 5 হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ কার্যত হয়নি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ভারতে কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন এবং পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি কায়েম করার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু এই পঞ্চায়েতের হাতে কিছু কিছু ক্ষমতা অর্পণ করা হলো বাস্তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইসব প্রতিষ্ঠানের উপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছেন। নামেই পঞ্চায়েতের হচ্ছে ক্ষমতা, কিন্তু উপরে যারা থাকেন তারা কিন্তু পূর্ণ কর্তৃত্ব রেখেছেন আর কি। তাছাড়া অজ্ঞতা,
অশিক্ষা, দলাদলি, প্রয়োজনীয় অর্থের অভাব, সরকারি হস্তক্ষেপ প্রভৃতির ফলে এইসব স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কার্যত অকেজ হয়ে পড়েছে। কারণ তাদের অর্থের অভাব আছে, সরকারি হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, এই জন্য স্বায়ত্তশাসন দেওয়া হলো, এইসব প্রতিষ্ঠান কার্যত অকেজ আর কি। চলছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতা। ব্রিটেনের মতো ভারতও সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে, কিন্তু এর যে শিক্ষা ও রাজনৈতিক জ্ঞান থাকলে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সাফল্যমণ্ডিত হতে পারে, ভারতীয় জনগণের মধ্যে তার একান্ত অভাব রয়েছে। তাছাড়া ভারতে অনেকগুলি রাজনৈতিক দল থাকার ফলে নির্বাচনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এইসব ক্ষেত্রে ভোট ভাগাভাগি হওয়ার ফলে সংখ্যালঘিষ্ঠ সমর্থনপুষ্ট প্রার্থীরা অনেক সময় নির্বাচিত হতে পারেন। সাম্প্রতিক ভারতের বিগত কয়েকটি লোকসভা নির্বাচনের ফলাফল এই বক্তব্যের সত্যতা প্রমাণ করেন। দেখো, এক জায়গায় 7-8 জন দাঁড়িয়েছে, তাদের ভোট তো ভাগ হয়ে যাচ্ছে, মানে যে ব্যক্তি জিতছেন সে কিন্তু প্রকৃতভাবে সবার সমর্থন লাভ করছে এমন ব্যাপারটা নয়। ঠিক আছে, সবাই তাকে সমর্থন করছেন। ধরো 48% ভোট পেয়ে একজন জিতে গেল, ঠিক তার পরের জন আছে 47% ভোট, অর্থাৎ সেও তো ভোট পেয়েছে, কিন্তু যেহেতু সে বেশি পেয়েছে যে সেই জিতছে, কিন্তু এরকম হলে সে সবার তাকে সমর্থন করছে এরকম ভাবাটা যাবে না আর কি। উপসংহার দেখো, ভারতীয় সংবিধানে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে উপযুক্ত পরস্পর বিরোধী দুটি মত আলোচনা করার পরে কথা বলা যেতে পারে যে উভয় মতের মধ্যে কিছুটা সত্য নিহিত আছে। কারণ ব্রিটেনের অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এখানে নির্বাচিত রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করা হয়েছে। এইভাবে ভারতের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের ফলে এক অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। তাহলে ভারতকে ব্রিটেনের মতো না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বলা যাবে না। ভারতের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এটাকে সংসদীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা একটা সমন্বয় সাধনের ব্যবস্থা করা হয়েছে, এবং এটা একটা অভিনব শাসন ব্যবস্থা হিসেবে প্রবর্তিত হয়েছে। আজকে এ পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।